হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন তোমাদের সকলকে। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আজকে আমরা পূর্বের দিনের যেটুকু অংশ আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করবার আগে আমি তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করে নিই, তোমরা পূর্বের দিনে যে অংশ আমরা আলোচনা করেছিলাম সেটা নিয়ে কারা কতটা প্রস্তুত হয়ে এসেছো? আমি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি দিয়েছিলাম এবং সবাইকে বলেছিলাম যে এই প্রশ্নগুলো ধরে তোমরা তোমাদের দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তক থেকে তোমরা যথেষ্ট ভালোভাবে একটু ভালো করে দেখে আসবে, পড়ে আসবে, তাই না? লাস্ট ক্লাসে আমরা কি সম্পর্কে আলোচনা করেছিলাম? জলচক্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাকে বলো, জলচক্র কাকে বলা হয়? কে বলতে পারবে? দেখি হাত তোলো। আচ্ছা বলো। হ্যাঁ, তারপর? আচ্ছা, যে চক্রাকার পদ্ধতিতে জল কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় অবস্থায় হতে পারে, তাই তো? শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই যে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যখন আবর্তিত হয় এবং চক্রাকারে লক্ষ্য করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেই চক্রাকার পদ্ধতিকেই বলা হয় জল চক্র, তাই না? আচ্ছা, তো এই জলচক্র আমাদের কি কি কাজে লাগে বলে তোমাদের মনে হয়? এই জলচক্র যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অংশ, তাই না? জলচক্রের সাহায্যে সমগ্র পৃথিবী তথা পরিবেশের কি বলবো, ভারসাম্য বজায় থাকছে, তাই না? আর কি কি কাজে লাগাচ্ছে এটা? এবং এই যে নদী, হিমবাহ, সমুদ্র, প্রত্যেকটা জলাশয় অংশে আমরা জলের পরিমাণ লক্ষ্য করতে পারি। জল আছে এটুকু আমরা লক্ষ্য করতে পারি, দেখতে পাই। যদি না জলচক্র যদি না থাকতো, তাহলে যদি একটা পর্যায়ে গিয়ে এই জলের চক্র বন্ধ হয়ে যেত, দেখা গেল হয়তো শুধুমাত্র বাষ্পীভবনই হয়ে যাচ্ছে, কোনো প্রকার অধঃক্ষেপণ হচ্ছে না, তাহলে পৃথিবী কি হতো? জলশূন্য হয়ে যেত। আর পৃথিবী জলশূন্য হয়ে যাওয়ার অর্থ কি? সমগ্র প্রাণী তথা জীবকুল সম্পূর্ণ সেদিন মনে করবে পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এই যে জলচক্র তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাধ্যমে হতে দেখা যাচ্ছে বা হতে দেখা যায়, আমরা লক্ষ্য করলাম। কি কি পর্যায়? আমাকে শুধু পর্যায়ের নামগুলো একটু বল। সব থেকে প্রাথমিক যে পর্যায়, যে পর্যায়টুকু ছাড়া জলচক্র হওয়া সম্ভব নয়, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। কিভাবে হচ্ছে বাষ্পীভবন? জলের একদম সহজ কথা, সূর্যের তাপে নদী, সমুদ্র, হিমবাহ বা যে কোনো অংশের জল বাষ্পীভূত হয়ে যদি ঊর্ধ্বাকাশে বা উপরের স্তরে, বায়ুমণ্ডল উপরের স্তরে চলে যায়, সেই পদ্ধতিকে আমরা বলবো বাষ্পীভবন। বাষ্পীয় প্রস্বেদন, গাছের পাতার সাহায্যে যে জল তারা পরিবেশে ত্যাগ করে, সেটা বাষ্পীয় প্রস্বেদন। 3 নম্বর কি ছিল? ঘনীভবন। 4 নম্বর ছিল অধঃক্ষেপণ। 5 নম্বর ছিল পরিস্রাবন। আর 6 নম্বর ছিল প্রবাহ। ভেরি গুড। বাষ্পীভবন যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়, সেই যন্ত্রটার নাম একটু আমাকে বলো। অ্যাটমোমিটার। ভেরি গুড। অ্যাটমোমিটারের সাহায্যে কোনো একটা স্থানে যতটা পরিমাণ জলীয় বাষ্প হতে দেখা যায় বা হয়, এবং যে যন্ত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে অ্যাটমোমিটার হতে পারে বা এভাপোরিমিটারও হতে পারে। এই যন্ত্রগুলোর সাহায্যে আমরা বায়ুমণ্ডলের যে বাষ্পীভবন কতটা হারে হচ্ছে সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। ঠিক আছে?
এরপরে আমরা আর্দ্রতা সম্পর্কে পড়েছিলাম। আর্দ্রতার কটি ভাগ ছিল একটু বলো? চরম আর্দ্রতা ছিল, বিশেষ আর্দ্রতা ছিল, আর ছিল আপেক্ষিক আর্দ্রতা, তাই তো? এর একটা সূত্র আমরা সেদিনকার লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নির্দিষ্ট সূত্র সম্পর্কে। আচ্ছা, এই আর্দ্রতার কি কি নিয়ন্ত্রক ছিল? উষ্ণতা আর জলীয় বাষ্প। আচ্ছা বলো তো, যদি জলীয় বাষ্প বৃদ্ধি পায়, পরিবেশে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? জলীয় বাষ্প যদি বৃদ্ধি পায়, পরিবেশে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ জলীয় বাষ্প মানে কি? সেটা জলের অংশ, তো তাহলে বৃদ্ধি পাওয়া মানে আর্দ্রতা, সেটাও ভিজে স্যাঁতস্যাঁতে অবস্থা মনে হয়, তাহলে তার পরিমাণ বৃদ্ধি পাবে। আর জলীয় বাষ্পের পরিমাণ যদি হ্রাস পেয়ে যায়, আর্দ্রতার পরিমাণ হ্রাস পাবে, তাই তো? তাহলে এইটুকু অংশ পর্যন্ত আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। তোমাদেরকে আরও একবার সেটা মনে করিয়ে দিলাম, এবং তোমরা সেখান থেকে যথাযথভাবে সবাই তার সঠিকভাবে উত্তর দিতে পেরেছো, তাই না? আজকে আমরা ঠিক তার পরের অংশ থেকে আলোচনা করব। আজকেও দেখবে নতুন নতুন অংশ আমরা আলোচনা করব, কিভাবে উপর থেকে বৃষ্টিপাত হয়। আমরা শীতকালে দেখেছি আমরা বিভিন্ন গাছের পাতা বা ঘাসের কণা জলবিন্দু রূপে জমে থাকে। সকালে উঠেই একটা দৃশ্যমানতা একটা সব জায়গায় দেখা যায়, যেটাকে কি বলা হয়? কুয়াশা দেখা যেতে পারে, ধোঁয়াশা দেখা যায়। তো এগুলো সম্পর্কে আজকে আমরা নির্দিষ্ট অংশে আলোচনা করব, ঠিক আছে? তো পূর্বের ক্লাসে আমরা যতটুকু অংশ আলোচনা করেছিলাম বায়ুমণ্ডল এবং তার যে আর্দ্রতা অধঃক্ষেপণ সম্পর্কে আলোচনা করছি, আজকে তার দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠে কি কি জানবো ধীরে ধীরে আমরা চলো আলোচনা করি আজকে। এবং কারোর যদি কোনো অংশে কারোর বুঝতে অসুবিধা হয়, আমাকে তৎক্ষণাৎ তোমরা সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এই জায়গাটায় বুঝতে পারছি না, তাহলে তোমাদের স্যার তোমাকে অবশ্যই বুঝিয়ে দেবে আবার ভালোভাবে, ঠিক আছে? তাহলে আজকের নতুন আলোচনা চলো শুরু করি আমরা। ওকে, সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে আমাকে, এবং যদি কারোর অসুবিধা হয়ে থাকে বা যদি শুনতে না পেয়ে থাকো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো লাস্ট বা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আর্দ্রতার তিনটি ভাগ ছিল। তার থেকে নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা, এই নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতাকে তার যে পার্থক্য বা বৈশিষ্ট্য, সেটা আমরা এখান থেকে তুলনা করব। কি কি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে? প্রথমে নিরপেক্ষ আর্দ্রতা আছে, এবং কোন হিসাবে আমরা বলছি এটা পার্থক্য নির্ণয় করছি? একক হিসাবে আমরা এর পার্থক্য নির্ণয় করছি, ঠিক আছে? সেটা কেমন ভাবে হচ্ছে? নিরপেক্ষ আর্দ্রতা বলা হচ্ছে এটি গ্রাম প্রতি ঘন সেমি এককে পরিমাপ করা হয়, ঠিক আছে? গ্রাম প্রতি ঘন সেমিতে। আর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরা হারে, ঠিক আছে? শতকরা হারে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়। প্রকৃতি কি আছে? এই নিরপেক্ষ আর্দ্রতা জলীয় বাষ্পের ওজনকে নির্দেশ করে। কি করে? এটি জলীয় বাষ্পের ওজনকে নির্দেশ করে। আর আপেক্ষিক আর্দ্রতা হলো একটি অনুপাত, অর্থাৎ দুটি অংশের অনুপাত হচ্ছে এই আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? তো এই আপেক্ষিক আর্দ্রতা কোন কোন অংশের অনুপাত, যেটা আমরা পড়েছিলাম সবাই একটু ভালো করে খেয়াল করো, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুর প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ, এবং ওই যে নির্দিষ্ট উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে প্রয়োজনীয় জলীয় বাষ্পের প্রয়োজন, তার যে অনুপাত, সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? উষ্ণতা বাড়ার সঙ্গে নিরপেক্ষ আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে,
তাহলে কি বোঝা গেল, উষ্ণতা যদি বাড়ে তাহলে নিরপেক্ষ যে আর্দ্রতা, সে নিরপেক্ষ আর্দ্রতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর উষ্ণতার বাড়ার সাথে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর উষ্ণতার সঙ্গে নিরপেক্ষ আর্দ্রতার সমানুপাতিক সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এই নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য আশা করি সবাই বুঝতে পেরেছো। ভেরি গুড। এইবার আর্দ্রতার পরিমাপ। আর্দ্রতার পরিমাপ আমরা কিসের সাহায্যে বা কিভাবে নির্ণয় করতে পারি? বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার এই যন্ত্রটির সাহায্যে। দেখো পাশে আমি একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে হাইগ্রোমিটার, ঠিক আছে। সুইস পদার্থবিদ ও ভূতত্ত্ববিদ হেরেস বেনেডিক্ট ডিস্যু কি করে 1783 খ্রিস্টাব্দে এই যন্ত্রটি উদ্ভাবন করেন। তাহলে কত খ্রিস্টাব্দে? 1783 খ্রিস্টাব্দে হেরেস বেনেডিক্ট ডিস্যু। তাহলে যন্ত্রটির নাম কি হলো? হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যেই আমরা বায়ুর আর্দ্রতার পরিমাপ নির্ধারণ করতে পারি। দেখো যন্ত্রটার দিকে একটু তাকাও। প্রথমে ড্রাই বলা হয়েছে, তারপরে পারফেক্ট বলা হয়েছে, তারপর হিউমিড অর্থাৎ অতিরিক্ত। ড্রাই মানে শুষ্ক ওয়েদার হবে, শীতকালে যেটা আমরা লক্ষ্য করতে পারি। পারফেক্ট মানে মিডিয়াম, যেটা অতিরিক্ত আর্দ্রতা বা একদম পুরো শুষ্ক আবহাওয়া নির্দেশ করে, মানে মাঝামাঝি অবস্থা আর কি। আর হিউমিড যেটা অতিরিক্ত আর্দ্রতার পরিমাণকে নির্দেশ করতে পারে, ঠিক আছে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটার দ্বারা। দেখো এখানেও কিন্তু আর্দ্র এবং শুষ্ক কুণ্ড দুটো অংশ দেখানো হয়েছে, নাহলে আমরা কি করে বুঝবো যে আর্দ্র অবস্থা বিরাজ করছে না শুষ্ক অবস্থা বিরাজ করছে নাকি পারফেক্ট অবস্থা বিরাজ করছে, ঠিক আছে। এটি সাইক্রোমিটার নামেও পরিচিত হয়। এই যে সাইক্রোমিটার, এই সাইক্রোমিটার যে যন্ত্রটি, এটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী মেসন। এটি তিনি উদ্ভাবন করেছেন। এছাড়াও হেয়ার হাইগ্রোমিটার, রেজিস্ট্যান্ট হাইগ্রোমিটার, ডিউ পয়েন্ট হাইগ্রোমিটার এই যন্ত্রগুলোর সাহায্যেও কিন্তু হাইগ্রোমিটারের অর্থাৎ আর্দ্রতার পরিমাপকে আমরা নির্ধারণ করতে পারি নির্দিষ্ট স্কেলে। তাহলে আর্দ্রতা কিসের সাহায্যে প্রকাশ করা হয়? শতকরা আকারে কিন্তু প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের অংশে যাব। পরের অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু। তো কি সম্পৃক্ত বায়ুটা কি আর অসম্পৃক্ত বায়ুটা কি? সম্পৃক্ত কি বলা হচ্ছে? তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতা রয়েছে, সেই নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ যে ক্ষমতা, সেই সীমাকে সম্পৃক্তাঙ্ক বলা হয়। তাহলে ধর নির্দিষ্ট উষ্ণতাটা বায়ু লক্ষ্য করতে পারছি আমরা, এবং ওই বায়ু তো ধরো যে পরিমাণ জলীয় বাষ্প জলাদেশ থেকে বা জলের ওপর থেকে বাষ্পীভবন হচ্ছে সবটাই ধারণ করতে পারবে না। তাহলে সর্বোচ্চ যতটা অংশ ধারণ করতে পারবে সেই সীমাকে কি বলা হচ্ছে? সম্পৃক্তাঙ্ক বলা হচ্ছে। এবং যে বায়ুতে কোনো নির্দিষ্ট উষ্ণতায় তার ধারণ ক্ষমতা অনুসারে পুরো মাত্রায় জলীয় বাষ্প থাকে তাকেই সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু বলা হচ্ছে। তাহলে কি বোঝা গেল? একটা নির্দিষ্ট উষ্ণতায় যতটা জলীয় বাষ্প সেই বায়ু ধারণ করতে পারছে সেই বায়ুকেই সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু বলা হয়। অর্থাৎ সম্পৃক্ত অর্জনকারী বায়ু হলো সম্পৃক্ত বায়ু। তার মানে যে সর্বোচ্চ যতটা পরিমাণ জলীয় বাষ্প সেই নির্দিষ্ট উষ্ণতার বায়ু গ্রহণ করতে পারছিল তাকেই বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু। এই সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা কত? 100%। কেন 100% হলো?
কারণ বলা হচ্ছে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তাহলে সর্বোচ্চ যতটা শতাংশ জলীয় বাষ্প সে গ্রহণ করতে পারবে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্তাঙ্ক, স্যাচুরেশন পয়েন্ট। আর এই সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100% হয়। ঠিক আছে। আর অসম্পৃক্ত বায়ু ঠিক তার উল্টো অবস্থায়, যে বায়ুতে অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতার যে বায়ু তার ধারণ ক্ষমতার চেয়ে কম পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে থাকে তাকে অসম্পৃক্ত বা অপরিপৃক্ত বায়ু বলা হয়। দেখা গেল কোনো একটা বায়ু, সেই বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প সে ধারণ করতে পারে কিন্তু ধারণ করছে না, তার থেকেও কম পরিমাণ জলীয় বাষ্প সে গ্রহণ করে রেখেছে, তাকেই অসম্পৃক্ত বা অপরিপৃক্ত বায়ু বলা হবে। ঠিক আছে। আমি সিম্পল ভাষায় যদি বলি, কোনো একটা বাটি নিলে, বাটিতে যতটা পরিমাণ জল তুমি নিলে, তাহলে সেই বাটিটা জল ধারণ ক্ষমতা নির্দিষ্ট রয়েছে সর্বোচ্চ একদম বাটির কানা অবধি, সেটাকে সম্পৃক্তর সঙ্গে আমরা তুলনা করতে পারি। আর দেখা গেল একটা বড় বাটি বা বড় বালতি আমরা পুরোপুরি ভর্তি না করে মাঝামাঝি বা তারও কম বা মাঝে কোনো অংশ, কারণ যতটা পরিমাণ জল ধারণ করতে পারে না করে আমরা হাফ রেখেছি, এটা অপরিপৃক্ত বায়ু বা অসম্পৃক্ত বায়ুর সঙ্গে আমরা তুলনা করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্কটা কি বা ডিউ পয়েন্ট জিনিসটা কি? বলা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয়, তার মানে আগে নির্দিষ্ট উষ্ণতায় বলে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হচ্ছে বা আর্দ্র বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে। তাহলে জলীয় বাষ্প নিচে আর্দ্র হয়েছে, আর্দ্র হয়ে কি হচ্ছে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে শিশির, কুয়াশা বা মেঘে পরিণত হয়, তাকে শিশিরাঙ্ক বলা হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতার বায়ু সম্পৃক্ত হচ্ছে বা আর্দ্র জলীয় বাষ্প কি হচ্ছে ঘনীভূত হয়ে শিশির, কুয়াশা, মেঘে পরিণত হচ্ছে, তাকে শিশিরাঙ্ক বলা হচ্ছে। অন্যভাবে যদি আমরা বলি, যে তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয় তাকেই শিশিরাঙ্ক বলা হয়। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতা রয়েছে, নির্দিষ্ট উষ্ণতায় যদি বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয়ে যায় তাকে আমরা শিশিরাঙ্ক বলবো। এই শিশিরাঙ্কে বাষ্পের সর্বোচ্চ চাপ এবং ওই অবস্থায় বায়ুর প্রকৃত বাষ্পচাপ সমান হয়। তাহলে তো বায়ু সর্বোচ্চ বাষ্পচাপ সে সংগ্রহ করে ফেলেছে, বাষ্পচাপ সমান হচ্ছে। ঠিক আছে। এবং এই শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের ওপরে থাকে। আমরা জানি হিমাঙ্ক মানে সেখানে বরফ পড়বে, তাই না? সেখানে শিশিরাঙ্কের উষ্ণতা এবং একটু তুলনামূলক সাধারণ যে টেম্পারেচার তার থেকে কম হয়, সম্পূর্ণ কম হয় না, সেজন্য কি বলা হচ্ছে শিশিরাঙ্ক হিমাঙ্কের নিচে যদি নেমে যায় তাহলে বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কি হয়, বরফ কণায় পরিণত হয়ে যাবে। তাহলে আমরা জানি হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডের এই স্কেলটাকে আমরা ধরি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠলে জল তরল অবস্থা থাকবে, আর তার নিচে নেমে গেলে জল বরফে পরিণত হবে, কঠিন অবস্থায় পরিণত হবে। তাহলে শিশিরাঙ্ক সেই জন্য হিমাঙ্কের ওপরেই থাকে। হিমাঙ্ক কাকে বলা হচ্ছে? বলছে নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল ঘনীভূত হয়ে বরফে পরিণত হয়ে যায়। নির্দিষ্ট চাপ রয়েছে, চাপে কি হচ্ছে জল যে উষ্ণতায় ঘনীভূত হচ্ছে, যে উষ্ণতার কথা বলা হচ্ছে কি 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রিতে কি জল তাহলে কি তরল অবস্থা থাকছে। আবার জল যদি উষ্ণতা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে যায়, -1, -2, -3, -10 হয়, তাহলে সম্পূর্ণ বরফে পরিণত হবে। তাহলে এর পরিমাণ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সম্পূর্ণ অবস্থাটাকে বলা হচ্ছে হিমাঙ্ক। বোঝা গেল তাহলে সবার?
আমরা এই অংশে আলোচনা করলাম সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক এবং হিমাঙ্ক। কারোর কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? হচ্ছে না, খুব ভালো। তাহলে এবার আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে ঘনীভবন। দেখো, আমরা যখন জলচক্র যে অংশটা আলোচনা করেছিলাম তখন কিন্তু ঘনীভবন অংশটা ছিল, ঠিক আছে? তো ঘনীভবন কাকে বলা হয় আগে একটু আমাকে বলো। আচ্ছা, যে প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বা জলীয় বাষ্পযুক্ত বায়ু কি হচ্ছে, ওপরে উঠে যাচ্ছে এবং সেটা ঠান্ডা হয়ে মেঘে বা তুষারকণায় পরিণত হচ্ছে, তাই তো? তাকে আমরা ঘনীভবন বলতে পারি। একদম ঠিক বলেছ। তাহলে কি হয়, যে প্রক্রিয়ায় বায়ুর বাষ্প শীতল হয়ে যাচ্ছে, যে জলীয় বাষ্প নিচ থেকে চলে গেছিল এভাপোরেশনের মাধ্যমে, দেখো এভাপোরেশনের মাধ্যমে জলীয় বাষ্প উপরের দিকে উঠে গেছিল, গিয়ে কি করলো, শীতল হয়ে গেল। কারণ আমরা জানি যত ওপরের দিকে যাব, উপরের দিকে গেলে কি হয়, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পাচ্ছে। তাহলে উপরে ঠান্ডা বাতাস নির্দেশ করে, ঠান্ডা আবহাওয়া নির্দেশ করে। তাহলে কি হলো, উপরে গিয়ে এই জলীয় বাষ্পটা শীতল হয়ে গেল এবং শিশিরাঙ্ক, যে ছোট্ট ছোট্ট জলীয় বাষ্প জলকণা বিন্দুগুলো, জলকণা এবং হিমাঙ্ক উষ্ণতায় বরফ কণায় পরিণত হলো। তাকে ঘনীভবন বলা হচ্ছে। ইংলিশে যেটাকে বলা হচ্ছে কনডেনসেশন, ঘনীভবন। অর্থাৎ জলীয় বাষ্পের জলকণায় রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ঘনীভবন। ঠিক আছে? জলীয় বাষ্পের জলকণায়, তাহলে জলীয় বাষ্প ছিল, সেটাকে একটা কি হলো, জলকণায়। যেমন আমরা বাড়িতে যেমন যে জল ব্যবহার করি, জলকণা জলবিন্দুতে পরিণত হলো, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ঘনীভবন। কিভাবে হচ্ছে ঘনীভবনটা দেখি একটু। বলা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু হালকা হওয়ার জন্য উপরের দিকে উঠে যাচ্ছে। উপরে উঠে গিয়ে বায়ুর চাপ এবং উষ্ণতা কি হচ্ছে, কম হচ্ছে। ফলে বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাচ্ছে। এই আপেক্ষিক আর্দ্রতা যখন 100% হয়ে যাচ্ছে, অর্থাৎ বায়ু সম্পৃক্ত হওয়ার পরও উষ্ণতা হ্রাস পেতে থাকছে। উষ্ণতা হ্রাস পেতে থাকলে কি হয়, বায়ু আর বাষ্প ধারণ করতে পারে না, নতুন করে বায়ু বাষ্প ধারণ করতে পারছে না, যতটুকু আগে ছিল সেটাকেই নিয়ে এসে ধরে রেখেছে। তখন অতিরিক্ত বাষ্প শিশিরাঙ্ক উষ্ণতায় বায়ুতে ভাসমান ধুলো, লবণ কণা, কার্বন কণা, তড়িতাহত গ্যাস এই ইত্যাদিকে ঘনীভবনকে কেন্দ্র করে আশ্রয় করে। তাহলে বায়ু যখন আর ধরে রাখতে পারলো না, তখন বাতাসে ভাসমান বিভিন্ন ধুলো, লবণ কণা, কার্বন কণা এর সঙ্গে কি করে, সেগুলো একসঙ্গে মিশে গিয়ে এই ঘনীভবনকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে এবং হিমাঙ্ক উষ্ণতায় কি হচ্ছে, বরফ কণায় পরিণত হচ্ছে। প্রথমে তরল জলকণা, এরপরে হিমাঙ্ক উষ্ণতায় বরফ কণায় পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইটা গেল ঘনীভবনের প্রক্রিয়া। দেখো, এই যে মেঘ হয়ে গেছে বিভিন্ন, এবং মেঘ তো শুধুমাত্র জলকণা নয়, তার মধ্যে লবণ কণা, ধূলি কণা, বিভিন্ন কণাকে আশ্রয় করে আকাশে ভেসে বেড়াচ্ছে। এবার কি হয়, যখন সবগুলো একসঙ্গে জুড়ে গেল, তো জলবিন্দুগুলো ধীরে জুড়ে যাচ্ছে, পরিমাণ বেড়ে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন কি করছে, তখন সেটা আকাশে ঘুরে বেড়াতে পারছে না, তখন টুক করে বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে। এই জন্য যখন বৃষ্টি তোমাদের গায়ে পড়ে তখন দেখবে ঠান্ডা জল। কেন? কারণ উপরের তাপমাত্রা তো কম ছিল, শীতল তাপমাত্রা ছিল। ঠিক আছে? আচ্ছা, এই ঘনীভবনের কি কি নিয়ন্ত্রক আছে? ঘনীভবনের 3খানা নিয়ন্ত্রক আছে। একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কি সেটা? ঘনীভবনের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সরল সম্পর্ক রয়েছে। আর্দ্রতা যদি 100% হয় তাহলে বায়ু সম্পৃক্ত হয় এবং দ্রুত ঘনীভবন ঘটে।
আবার আর্দ্রতা কম হলে বায়ু সম্পৃক্ত হয়ে যায় এবং শিশিরাঙ্কে পৌঁছাতে বহু সময় লেগে যায় এবং ঘনীভবনও কম হয়। শীতলতার মাত্রা, আর্দ্র বায়ু যত ওপরে উঠে যাবে তত দ্রুত কিন্তু শীতল হতে শুরু করবে এবং ঘনীভবনও কিন্তু তাড়াতাড়ি ঘটতে শুরু করবে। ঠিক আছে, ঘনীভবন কেন্দ্রিন কি? ঘনীভবনকে কেন্দ্র করে যেগুলো ঘুরে বেড়াচ্ছে, বায়ুতে ধুলো, কার্বন, লবণ কণার উপস্থিতি যখন বেশি থাকে তখন শিশিরাঙ্ক উষ্ণতায় দ্রুত ঘনীভবন ঘটে। এই শিশিরাঙ্ক উষ্ণতায় গিয়ে দ্রুত সেগুলো ঘনীভবন হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ঘনীভবন কেন্দ্রিন। ঠিক আছে, এখান থেকে এইটুকু সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার এই ঘনীভবনের কি কি রূপ আমরা দেখতে পাই? ভূপৃষ্ঠস্থ আর ঊর্ধ্ববায়ুস্থ। তো ভূপৃষ্ঠস্থ যেটা আমরা ভূপৃষ্ঠের সংলগ্ন স্থানে কাছাকাছি অংশে দেখতে পাই। শিশির দেখতে পাও, শিশির শীতকালে দেখতে পাই, কুয়াশা, মিস্ট, ধোঁয়াশা, তুহিন, রাইম, এগুলো আমরা দেখতে পাই। আর ঊর্ধ্ববায়ুস্থ মেঘ আকারে যেটা উপরে ঘুরে বেড়ায় সেটাই হচ্ছে ঘনীভবনের একটা রূপ, ঊর্ধ্ববায়ু আকাশে ঘুরে বেড়াতে দেখা যায়। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব শিশির সম্পর্কে। শিশির কি? দেখো, পাশে আমি যে দুটো ছবি তোমাদের সামনে রেখেছি, এই দুটো ছবি দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে এই দুটো, এটা হচ্ছে শিশির পড়েছে। তোমরা শীতকালে এগুলো চাক্ষুষ দেখেছো, তোমরা যখন সকালে রোদ্দুর ওঠার পরে গেলে অতটা বোঝা যায় না, একটু আর্লি মর্নিংয়ে গেলে এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে এই যে ঘাসের কণাগুলো বা কোনো গাছের পাতা, সেখানে কিন্তু জলবিন্দুগুলো কিন্তু এগুলো জমা হতে দেখা যায়। ঠিক আছে, তা জলীয় বাষ্প কি হচ্ছে, শিশির কি হচ্ছে? জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ বস্তুর ওপর যে জলবিন্দু রূপে জমা হয় তাকেই শিশির বলা হচ্ছে। তাহলে একদম সিম্পল কথা, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি যে বস্তুর তার উপর জলবিন্দু রূপে জমা হচ্ছে তাকে আমরা শিশির বলবো। শিশিরাঙ্ক উষ্ণতায় কি হয়? শিশির সৃষ্টি হয়। ঠিক আছে, এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে যখন অধিক আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায় তখন এই শিশির সৃষ্টি সহায়ক হয়, শিশির সৃষ্টি হয়ে যায়। শিশিরাঙ্ক হিমাঙ্কের নিচে নেমে গেলে বাষ্প ঊর্ধ্বপাতন হয় বা সাবলিমেশন প্রক্রিয়ায় সরাসরি বরফ কণায় পরিণত হয় এবং পরিণত হয়ে ভূপৃষ্ঠস্থ বস্তুর ওপর সেটা জমা হয়, একেই আবার তুহিন বলা হয়। ঠিক আছে, যখন এই যে শিশির দেখা গেল যখন অতিরিক্ত তার তাপমাত্রা হ্রাস পেয়ে যাবে, তাপমাত্রা হ্রাস পেয়ে গেলে কি হবে? বরফ কণায় পরিণত হয়ে যাবে, তখন এটাকে তুহিন বা ফ্রস্ট বলতে পারি আমরা। উৎপত্তি কিভাবে হয়? উৎপত্তি হচ্ছে কিভাবে? শরৎকালে এবং শীতের যে মেঘমুক্ত রাত, এই সময় তো মেঘ সেভাবে লক্ষ্য করা যায় না, দ্রুত কি করে তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়। আমরা জানি এই সময়টা ভূপৃষ্ঠ এখানটায় তাপমাত্রাও এই সময়টা খুব বেশি পরিমাণে তাপমাত্রা পড়ে না, তাহলে খুব দ্রুত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ছেড়ে দিচ্ছে এবং যে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প কি করে? শীতল যে ভূভাগের সংস্পর্শে আসছে ঘনীভূত হয়ে যাচ্ছে, ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে আছে, তাহলে যে ভূপৃষ্ঠ ঠান্ডা যখন কাছাকাছি জলীয় বাষ্পটা আসছে তখন ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা রূপে ঘাস, লতাপাতার ওপর জমা হচ্ছে এবং শিশির সৃষ্টি হচ্ছে। তাহলে বোঝা গেল শিশির কিভাবে সৃষ্টি হচ্ছে। এটার জন্য বায়ুর ঊর্ধ্বাকাশে বা ঊর্ধ্ব অংশে তার বিস্তার করতে হচ্ছে না, ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলেই যখন সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভূপৃষ্ঠ, এবং সেখানে যখন জলীয় বাষ্পটা যাচ্ছে সেটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গিয়ে
ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা রূপে ঘাস লতাপাতা ওপর জলবিন্দু রূপে জমা হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, কুয়াশা কিভাবে সৃষ্টি হচ্ছে? কুয়াশা কখন দেখা যায় বলো? কুয়াশা এটাও কিন্তু শীতকালেই দেখা যায়। শীতকালে ভোরবেলায় ভূপৃষ্ঠের নিকটস্থ যখন জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধুলোকণাকে আশ্রয় করে অল্প ঘনীভূত অবস্থায় ধোঁয়ার আকারে যে অজস্র সূক্ষ্ম জলকণা ভেসে থাকে এবং বায়ুকে অস্বচ্ছ করে তোলে, দৃশ্যমানতা হ্রাস করে যায়, তাকে কুয়াশা বলে। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠের নিকটস্থ যে বায়ুমণ্ডল থাকে কি করে? যে বায়ুতে বিভিন্ন ধুলোকণা আশ্রয় করে ভেসে বেড়ায়, এগুলোকে যখন ঘনীভবন অবস্থায় কি করে, অজস্র সূক্ষ্ম জলকণা ভেসে থেকে এগুলোকে ধরে রেখে বাতাসে ভেসে বেড়ায় এবং দৃশ্যমানতা যথেষ্ট কমিয়ে দেয়। এর দৃশ্যমানতা 1 কিমির কম হয়ে যায় এবং অপেক্ষাকৃত হালকা কুয়াশা হয়ে যায় যার দৃশ্যমানতা 1 কিমির বেশি। যেটা দেখো পাশের ছবিটা দেখো, এটা যথেষ্ট খুব একটা বেশি দূর কিন্তু লক্ষ্য করা বা দেখা যাচ্ছে না, দৃশ্যমানতা যথেষ্ট কম। এবং যদি হালকা অবস্থায় থাকে তাহলে দৃশ্যমানতা বেশি হবে, অনেকটা একসঙ্গে অনেকটা বেশি দূর আমরা দেখতে পাবো। ঠিক আছে, যখন অল্প দৃশ্যমানতা অনেকটা বেশি থাকবে তখন তাকে আমরা বলছি মিস্ট বা বাংলায় কুজ্ঝটিকা বলা হয়। এই যে গাঢ় কুয়াশা যখন হবে, অতিরিক্ত বেশি কুয়াশা, এই কুয়াশার জন্য কিন্তু যানবাহন ব্যাপক হারে চলাচল বন্ধ হয়ে যায়, প্লেনের টাইমিং হেরফের হয়ে যায়, ট্রেন চালানো যায় না। এখন দৃশ্যমানতা না থাকলে কি হয়, একটা স্থান থেকে একটা স্থানে যাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য কিন্তু অনেক সময় ডিলেতে চালানো হয়। তাহলে আমরা শিশির পড়লাম, শিশিরের সঙ্গে সঙ্গে তুহিন সম্পর্কেও জানলাম। এই শিশিরটাই যদি যেখানে তাপমাত্রা অতিরিক্ত কম, বরফ পাহাড় অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, সেখানে সকালবেলা কিন্তু তুহিন হতে দেখা যায়। যখন শিশিরাঙ্গে হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে তখন সেটা বরফ কণায় পরিণত হচ্ছে, কঠিন কণা, কঠিন বরফ কণায়। ঠিক আছে, তাহলে শিশির হলো, কুয়াশা হলো। এরপরের কি রয়েছে দেখি, শিশির এবং কুয়াশার মধ্যে পার্থক্য। তাহলে দুটো অংশই, শিশির এবং কুয়াশা, দুটোই আমরা কখন দেখতে পাচ্ছি? দুটোই আমরা দেখতে পাচ্ছি সকালবেলা। তাহলে কোনটা কিভাবে নির্ভর করছে? শিশির এর অবস্থান কখন? এটি ঘাস পাতা, ঘরের চালের ওপর জমা হয়। কুয়াশা ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরে ধোঁয়ার মতো ভাসতে থাকে। তাহলে বোঝা গেল এটা কিন্তু ধোঁয়ার মতো ভাসছে, আর এটা কিন্তু পরিণত হয়ে গেছে বিভিন্ন ঘাস বা পাতার উপরে এটা জমা হচ্ছে। এটা কিভাবে? শিশির জলীয় বাষ্পের তরল অবস্থাকে নির্দেশ করছে, তাই তো? আর কুয়াশা জলীয় বাষ্পের গ্যাসীয় অবস্থাকে নির্দেশ করছে। বোঝা গেল? দৃশ্যমানতা, এই শিশিরে কিন্তু কোনো দূরের জিনিসকে দেখতে অসুবিধা হয় না, দৃশ্যমানতা সমান থাকে, অর্থাৎ সাধারণ সময়ে যে দৃশ্যমানতা লক্ষ্য করা যায় এই সময় তো একই দৃশ্যমানতা লক্ষ্য করা যায়। কুয়াশা কি হয়? ঘন কুয়াশায় দূরের জিনিসকে দেখা যায় না। কুয়াশা হলে তখন যানবাহন চলাচলে যেমন ক্ষতিগ্রস্ত হয়, আমরাও যখন মানুষজন যাই কোথাও, সে তখনও কিন্তু কুয়াশায় অসুবিধা আমাদের হয়। ঠিক আছে, তাহলে শিশির এবং কুয়াশার মধ্যে পার্থক্য বোঝা গেল। শিশির কখন দেখা যায়? সকালবেলা, পাতা, ঘাস পাতার ওপরে কুয়াশা বাতাসে ভেসে বেড়ায়। আর শিশির কোন অবস্থায় লক্ষ্য করা যায়? তরল অবস্থায়, আর কুয়াশা গ্যাসীয় অবস্থা। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে ঘনীভবনের যে আরো দুটি রূপ, সেটা হচ্ছে একটা ধোঁয়াশা আর একটা হচ্ছে মেঘ। ধোঁয়াশাটা কি? দেখো এটাও কিন্তু অনেকটাই কুয়াশার মতো, কিন্তু কুয়াশা নয়, ধোঁয়াশা। ধোঁয়া এবং কুয়াশা যখন সংমিশ্রণ হচ্ছে
ঠিক আছে, কোথায় দেখা যায় এটা? শিল্প নগরীতে, অর্থাৎ যেখানে অতিরিক্ত পরিমাণে কলকারখানা রয়েছে, যানবাহন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিস অক্সাইড। তাহলে কিসের সাথে ধোঁয়ার সৃষ্টি হয় এবং কোন কোন গ্যাসের সাহায্যে, তখন কিন্তু এই গ্যাসগুলোর নাম উল্লেখ করতে হবে। এবং অ্যারোসলের আধিক্য থাকলে কি হয়, শীতকালে সেগুলির সঙ্গেই জলীয় বাষ্পের আলোক রাসায়নিক বিক্রিয়া ধোঁয়াপূর্ণ কুয়াশা সৃষ্টি করে, একে আমরা ধোঁয়াশা বলি। দেখবে কালী পুজোর সময় এবং দিওয়ালির সময় আমরা ব্যাপক পরিমাণে যে আতশবাজি পোড়াই, সেই আতশবাজি, সেই ধোঁয়া পরিবেশের সঙ্গে মিশে গিয়ে একটা কিন্তু এই ধোঁয়াশা সৃষ্টি করে। সন্ধ্যের পরে যখন রাত গড়াবে, দেখবে ধোঁয়াশার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে দেখা যায়। 1905 সালে ব্রিটিশ বিজ্ঞানী এইচ.এ. দেশভো এই স্মোক শব্দটি তিনি প্রথম ব্যবহার করেছেন। এবং এই ধোঁয়াশা কিন্তু এটি বায়ু দূষণের একটি মারাত্মক কুফল। কারণ এর জন্য যেমন দৃশ্যমানতা নষ্ট হয়ে যায়, মানুষের শ্বাসকষ্টের প্রভাব লক্ষ্য করা যায়, মানুষের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় এই ধোঁয়াশার জন্য। ঠিক আছে, এরপর রয়েছে মেঘ। এটা ঘনীভবনের সর্বোচ্চ যেটা ঊর্ধ্বাকাশে দেখা যায়, সেটা হচ্ছে মেঘ। কিভাবে দেখা যায়? ঊর্ধ্বাকাশে বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম থেকে ক্ষুদ্র জলকণা বা তুষারকণার যে সমষ্টি, সে সমষ্টিকে কি বলা হচ্ছে? মেঘ বলা হচ্ছে। তাহলে বোঝা গেল একদম সিম্পল, ঊর্ধ্ব আকাশে বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম থেকে ক্ষুদ্র জলকণা বা তুষারকণার যে সমষ্টি, একে মেঘ বলা হচ্ছে। এতে জলকণা বা তুষারকণার ব্যাস 0.001 থেকে 0.06 মিলিমিটার পর্যন্ত হতে দেখা যায়। এই মেঘ থেকে বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, তুষারপাত ঘটে। ঠিক আছে, প্রচলিত হিসাবে প্রায় 24 ধরনের মেঘ কিন্তু দেখা যায়। ঠিক আছে, যেখানে আমরা সব মেঘ সম্পর্কে বলবো না, কিছু কিছু মেঘ সম্পর্কে তোমাদেরকে বলবো। কোন মেঘ থেকে কি ধরনের বৃষ্টি হয় সেটা তোমরা ক্লাস 8-এ জেনেছো, আবার একটু ভালো করে জেনে নাও। সাদা শিরাস মেঘ, সিরো কিউমুলাস, অল্টো কিউমুলাস, কিউমুলাস, এই মেঘগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। তাহলে কোন কোন মেঘ বললাম? সাদা শিরাস, সিরো কিউমুলাস, অল্টো কিউমুলাস এবং কিউমুলাস, এই মেঘগুলো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। সিরোস্ট্র্যাটাস কি করে? সিরোস্ট্র্যাটাস ঝড় হওয়ার আবহাওয়াকে নির্দেশ করে। স্ট্যাটাস মেঘ কি করে? গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অর্থাৎ যখন একদম ঝিরিঝিরি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, এই স্ট্যাটাস মেঘ নির্দেশ করে। স্ট্যাটো কিউমুলাস প্রবল বৃষ্টিপাত হতে সাহায্য করে এই মেঘের দ্বারা। কি নাম? স্ট্র্যাটো কিউমুলাস। নিম্বোস্ট্র্যাটাসে কি হয়? একটানা বৃষ্টি হয় নিম্বোস্ট্র্যাটাসে। আর কিউমুলো নিম্বাসের সাহায্যে কি হয়? বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় এই কিউমুলো নিম্বাস, এবং এটা একটা উল্লম্ব মেঘ। এবং আমাদের ভূপৃষ্ঠে বা পরিবেশে যতটা বৃষ্টি হয় এবং বজ্র বিদ্যুৎ সহ হয়, এই মেঘের থেকেই কিন্তু হয়, এই কিউমুলো নিম্বাস মেঘের থেকেই। ঠিক আছে, তাহলে বলতো স্ট্যাটাস মেঘ কোন বৃষ্টি হয়? গুঁড়ি গুঁড়ি। আর বজ্র বিদ্যুৎ সহ কিউমুলো নিম্বাস, একটানা বৃষ্টি নিম্বোস্ট্র্যাটাস। মনে থাকবে এরকম ভাবে। ধোঁয়াশা কি? ধোঁয়া আর কুয়াশার সংমিশ্রণ। কোন কোন গ্যাসের জন্য হয়? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এর জন্য এগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, মেঘ আমরা আলোচনা করলাম। এই মেঘ কি করে? মেঘের আমরা যখন মেঘের কি বলবো, যখন মেঘকে নির্দেশ করা হয় একটা নির্দিষ্ট সংকেত চিহ্ন দ্বারা,
নির্দেশ করা হয় যে এই রকম থাকলে, এই অবস্থা থাকলে এই পরিমাণ মেঘ বা এই সিম্বলটা থাকলে এই পরিমাণ মেঘ নির্দেশ করে। আমরা এতক্ষণ দেখো বিভিন্ন একক জেনেছি, যে কোনো কিছুরই একক রয়েছে, ওজনের একক, জলের একক আলাদা রয়েছে। তো কি করা হয়, এই মেঘের পরিমাণকেও অক্টা এককে পরিমাপ করা হয়। আর মেঘাচ্ছন্নতা কাকে বলে? আকাশে মেঘে ঢাকা যে অবস্থা, সে অবস্থাকেই মেঘাচ্ছন্নতা বলা হয়। অক্টা কি হয়, নিচু ও মাঝারি মেঘের পরিমাণ একটি ছোট বৃত্তের মধ্যে বিভিন্ন পরিমাণ অংশে ছায়াপাত, পাশের ছবিগুলো দেখো, তাহলে নির্দিষ্ট ছোট বৃত্ত, এই বৃত্ত যেমন নেওয়া হয় যে ছোট বৃত্তের মধ্যে কি হয়, বিভিন্ন পরিমাণ অংশে ছায়াপাত বা শেড প্রকাশ করা হয়। এই বৃত্তটিকে সমান 8টি, অক্টা মানে হচ্ছে 8, সেই জন্য মেঘের পরিমাণকে অক্টা এককে পরিমাপ করা হয়। 8 ভাগে ভাগ করা হয়, প্রতিটি ভাগকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো প্রতিটি ভাগকে আবার, এই যে ভাগ, প্রতিটি ভাগকে আবার 2টি ভাগকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? 8টি অংশে ভাগ করা হয়। প্রতিটি ভাগের অর্থ 1/8 অংশ বা 12.5%। 12.5%কে তুমি যদি 8 দিয়ে গুণ করো দেখবে 100%-এ গিয়ে পৌঁছাবে, সেই জন্য 1/8 অংশ সমান সমান 12.5%। তাহলে এই 1/8 অংশ যদি বলা হয়, তাহলে 12.5% আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে বলে আমরা ধরে নিতে পারি। এবং ক্রমান্বয়ে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী মেঘাচ্ছন্নতার মান বাড়ে। দেখো প্রথমে যে অবস্থাটা, এটা একদম মেঘ মুক্ত অবস্থা, তারপরে মাঝখানে একটা দাগ দেওয়া হলো, মানে খুব সামান্য পরিমাণ মেঘ জমেছে। তারপর 2/8 মানে কি বলবো, যেটা 1/8 অংশ, যেটা 12.5%, তারপর আরো একটু বেশি 4/10, তারপর 5/10, অর্ধেক হয়ে গেছে। দেখো এটা 6/10 হয়েছে, তার নির্দেশ করছে এরকম ভাবে। এটা 7th হয়েছে, সেটাকে আবার হাফ নির্দেশ করছে। 9th হলে মাঝখানে একটা সাদা দাগ দিয়ে এবং পুরোটা কালো শেড দিয়ে। আর কমপ্লিটলি ওভারকাস্ট মানে এটা হচ্ছে সম্পূর্ণ আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। আর এটা হলে আকাশের সেই অবস্থাটা বিরাজ করছে না, আকাশ মেঘের থেকেও বেশি অবস্থা হয়েছে, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এইটা হচ্ছে মেঘাচ্ছন্নতা, এবং তোমাদেরকে যে কোনো একটা চিহ্ন দিয়ে নির্দেশ করতে পারে যে এটা কি বলা হয়, কত অংশ নির্দেশ করছে, ঠিক আছে? প্রথমটা একদম 0, তারপরেরটা একটুখানি, তারপর 12.5%, তারপর এবার আস্তে আস্তে বেড়ে বেড়ে এটা 100%-এ গিয়ে পৌঁছাবে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত নির্দেশ করবে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, সবাই প্রশ্নগুলো খুব ভালোভাবে নোট ডাউন করে নাও। এখান থেকে ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে, এবং তোমরা টেক্সট বইটা পড়লে এই প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে টেক্সট বই থেকে উত্তরগুলো তোমরা ভালোভাবে জানবে, বুঝবে, পড়বে। যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী কোনো ক্লাসে আবার নতুন করে আমরা কোনো অংশ আলোচনা করব, এবং তার মধ্যে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের সমস্যা উপায় বার করে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।